স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আরও একবার ইস্পাহান ইরান থেকে আমার এই ধারাবাহিক ট্রাভেল ব্লগে। ইস্পাহান এমন একটি শহর যাকে বলা হয় যে সারা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আছে এখানে। ইস্পাহানে আসার পর থেকে আমি বিরতিহীনভাবে এখানের যত টপ ট্যুরিস্ট অ্যাট্রাকশন আছে ওগুলি এক্সপ্লোর করে যাচ্ছি এবং আপনাদের সাথে আমার চ্যানেলের মাধ্যমে শেয়ার করছি। আসলে আমি বোঝার চেষ্টা করছি যে ইস্পাহানকে কেন বলা হয় হাফ অফ দ্য ওয়ার্ল্ড। তো আমার এই চমৎকার জার্নিতে আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব ইরানের আরেকটি রাজকীয় সৌন্দর্য সেহেলা সাতুন দেখানোর জন্য, আর সে সাথে ইস্পাহান শর্ত থাকছি। তো আমার সাথে থাকুন, চলুন একসাথে এক্সপ্লোর করি। আমরা এখন ইস্পাহানের সেই বিখ্যাত গেরান বাজারের মধ্য দিয়ে যাচ্ছি। আমার সাথে দুজন লোকাল আছে, সাদা টি শার্ট পরা, ওর নাম হচ্ছে নাভিদ আর অন্যজনের নাম হচ্ছে মাজিদ। ওরা এখানের ইউনিভার্সিটির স্টুডেন্ট এবং টিচারদের সাথে এখানে একটি স্টাডি ট্যুর এসেছিল। ওদের সাথে পরিচয় হলো। ওদের শত ব্যস্ততার মধ্যেও ওরা আমার জন্য সময় বের করলো এবং ওদের এই এরিয়াটা ঘুরে দেখাতে সাহায্য করছে। ওরা দুজন ছিল খুবই আন্তরিক এবং ফ্রেন্ডলি। আমরা গল্প করছিলাম এবং গ্রান বাজার ঘুরে দেখছিলাম। যদিও গত পর্বে আমি আপনাদেরকে গ্রান বাজার দেখিয়েছিলাম। গ্রান বাজার অনেক বড় একটি এরিয়া জুড়ে অবস্থিত। এখানের চারপাশের যে ট্যুরিস্ট অ্যাট্রাকশনগুলি আছে এগুলি যদি আপনি শর্টকাট ওয়েতে ঘুরে দেখতে চান, তবে অনেক সময় মেন রোড দিয়ে না গিয়ে আপনি যদি এভাবে গ্রান বাজার কিংবা নকশেজান স্কোয়ারের ভিতর দিয়ে যান তবে খুব সহজেই আপনি যেতে পারেন। খুবই প্রাচীন এই রোড ঘাট, চারপাশের যে স্থাপনাগুলি, তো অনেক ভালো লাগছে। মানুষজন খুবই কম, মনে হচ্ছে যে আরব্য রজনীর সেই কোনো কাল্পনিক একটা শহরে আমরা ঘুরে বেড়াচ্ছি। এখানের বাড়িঘরগুলির দরজা দেখেন, কিছু হচ্ছে লোকাল থাকে, কিছু হচ্ছে হোটেল হিসেবে, হেরিটেজ হোটেল হিসেবে ইউজ হচ্ছে এখানে। আপনি যখন বাইরে থেকে দেখবেন দেখলে মনে হবে এরকম জায়গায় ভিতরে যাওয়ার পরে এত সুন্দর ভাই রে ভাই, মনে হয় যে এক একটা বাড়ি না হয় এক একটা জমিদার বাড়ি। তো ওরা দুজন আমার সাথে থাকার কারণে ওদের এইসব আরও যে লোকাল এরিয়াগুলি আছে আমি ঘুরে দেখতে পারছি, নয়তো হয়তো আমার এখানে এক আসা হতো না। গ্রান বাজারের এদিকটায় এসে দেখতে পাচ্ছি দোকানপাট তুলনামূলকভাবে কম, মানুষজন একদম নেই বললেই চলে। সেই সময় এ ধরনের স্ট্রাকচার এবং ছাদ তৈরি করে বিশাল এরিয়া জুড়ে যে গ্রান বাজার তৈরি করেছে এটাও পার্সিয়ান ইঞ্জিনিয়ারিংদের একটি বিস্ময়। এ ধরনের ছাদ গরমের সময় তীব্র তাপ থেকে যেমন মানুষকে রক্ষা করে, ঠিক তেমনি শীতের সময় প্রচন্ড শীত থেকে মানুষকে আরাম দেয়। ইস্পাহানে কিন্তু স্নোফল হয়, কখনো বছরে একবার, কখনো বা 2-3 বছরে একবার। মাজিদের গাড়ি পার্কিংয়ে রাখা ছিল খুবই কাছে, তো আমাকে এবং নাবিদকে কিছুক্ষণ দাঁড় করিয়ে রেখে গাড়ি নিয়ে আসলো। এখন ওর গাড়িতে করে আমরা ইস্পাহান শহরের ভিতরে ঘুরে বেড়াচ্ছি। সকাল গড়িয়ে দুপুর হচ্ছিল আর একটু তাপ ফিল হচ্ছিল। আমরা এখন তিনজনে আইসক্রিম খাচ্ছিলাম। পার্সিয়ান আইসক্রিম আসলেই আমার কাছে অনেক টেস্টি লেগেছে। তবে আমার কাছে সবচেয়ে বেশি উপভোগ্য ছিল যে এ ধরনের একটি অপরিচিত শহরে এসে লোকাল দুজন ফ্রেন্ড পাওয়া, তাদের সহায়তায় তাদের এরিয়াতে ঘুরে বেড়ানো, যা আমার এই ইরান জার্নিতে সুইট মেমোরি হয়ে থাকবে। তো আমি আজকে আবার দ্বিতীয়বারের মতন নকশেজান স্কোয়ারে চলে আসলাম। এখন অনেক রোদ, তো মানুষ ছায়ায় ঘুমাচ্ছে, কেউ গল্প করছে। দুপুর অনেক রোদ, তারপরে এত মানুষ, আর বিকাল সন্ধ্যায় বেশ রাত পর্যন্ত এখানে অনেক মানুষ থাকে। সেহেলা সাতুন এখন একটা জায়গা আছে, ওখানটায় আমি যাব। কালকে এখানটা আমি ঘুরে গেছি কিন্তু ওইখানটা মিস করে গেছি। তো ওদের সাথে বলার পরে ওরা বলছে ঠিক আছে আমি তোমাকে নিয়ে যাচ্ছি, চলো। I must go. Yes. Come back. মাজিদ চলে গেল আর ইউনিভার্সিটিতে মনে হয় রিপোর্ট করতে হবে, ওদের হয়তো কোনো ফর্মালিটিস আছে। তো নাবিদ এখন আমার সাথে সময় দিচ্ছে। ওকে, কি সুন্দর এদের কালচার দেখেন, একসাথে বসে সময় পাস করছে,
আমি এখানে আসার পর কোনো একটা অপ্রীতিকর ঘটনা আমি আমার চোখে পড়েনি। তো এটাই হচ্ছে ইসলামিক একটা রাষ্ট্রের বা একটা সুশাসন যেখানটায় আছে, সেটা ইসলামিক রাষ্ট্র হোক বা অন্য কোনো রাষ্ট্র হোক, সেখানটায় একটা মেয়ের নিরাপত্তা আছে, একটা মানুষের নিরাপত্তা আছে। এটাই হচ্ছে সবচেয়ে ভালো বেনিফিট। তো ইরান যেহেতু একটা ইসলামিক প্রজাতন্ত্র, এখানে মানুষ খুব ফ্রিলি ঘুরে বেড়ায়। মানে ইসলামিক প্রজাতন্ত্র বা ইসলামিক কান্ট্রি মানেই আমরা যারা বুঝি যে একদম মোল্লা কঠোরপন্থী, মহিলারা ঘর থেকে বেরোতে পারে না। কিন্তু আপনারা দেখলেন তো এই কদিনের ভিডিওতে আমার ভিডিওতে যে মহিলা পুরুষ সমান, তারা সবাই ঘরের বাইরে প্রয়োজনে বের হচ্ছে, তারা পার্কে আড্ডা দিচ্ছে, গল্প করছে, গেট টুগেদার করছে, কোনো সমস্যা নেই। বাট পর্দা বা তাদের আব্রু রক্ষা করে, তাদের ধর্মীয় মূল্যবোধ, তাদের যে সামাজিক মূল্যবোধ, এটা রক্ষা করে তারা ওইভাবে লাইফ লিড করছে। নকশেজান স্কোয়ার পার হয়ে আমরা এখন দুজন পায়ে হেঁটে আব্বাসিয়া স্ট্রিটের দিকে যাচ্ছি। আব্বাসিয়া স্ট্রিট হয়ে যাব রাজকীয় সৌন্দর্য সেহেলে সাতুন দেখার জন্য। গত রাত্রে আমি সিউ সাপল এবং আব্বাসিয়া স্ট্রিট দেখে একই পথে হোটেলে ব্যাক করেছিলাম। যেহেতু তখন রাত ছিল, তাই চারদিকটা যে এতটা সুন্দর তখন দেখতে পাইনি। এখানের স্থানীয়দের চলাফেরা দেখতে পাচ্ছেন। তো আমাকে এগুলি ছিঁড়ে বললে এরা তুমি এটা খেতে পারো। থ্যাংক ইউ। এটা অনেক মিষ্টি। এটি ছিল মালবেরি, যা আমি প্রথমে চিনতে পারিনি। যেহেতু আমাদের দেশে পাওয়া যায় না, তাই না চেনাটা খুবই স্বাভাবিক। তবে ইরানের রাস্তাঘাটে সব জায়গায় একদম খুবই অ্যাভেলেবেল। সেহেলে সাতুন মিউজিয়াম গার্ডেনে চলে আসলাম নাবিদ রেজার সাথে। আমরা এখন সেহেলে সাতুন এরিয়ার ভিতরে চলে আসছি। এখান থেকে আরেকটু সামনে এগুলোই হচ্ছে সেহেলে সাতুনের সেই মেন ভবনটি। তো এই যে লম্বা একটি প্রবেশ পথ, এর দুই ধারের সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন। সেহেলে সাতুন ইস্পাহানের খুবই জনপ্রিয় এবং ইরানের একটি টপ ট্যুরিস্ট অ্যাট্রাকশন। যখন কোনো ট্যুরিস্ট হোক, সে লোকাল কিংবা ইন্টারন্যাশনাল, ইস্পাহানে বেড়াতে আসেন, তখন তারা এই জায়গাটিতে ভ্রমণে আসেন। তো আমিও দেখার জন্য চলে আসলাম। তো আমার সাথেই থাকুন এবং চলুন আমরা একসাথে রাজকীয় সৌন্দর্য এক্সপ্লোর করি। এখন টিকিট কাটবো, তারপর ভিতরে যেতে হবে। তো আমরা এখন রয়েছি সেহেলে সাতুন প্লেস এর ভিতরে। সেই কমন মাঝখানে একটা পানির ফোয়ারা, আর সামনে হচ্ছে একটা দরবার হলের মতন, বিশাল একটা দরবার হল। চারপাশে খুব সুন্দর গাছপালা, বসার পার্ক এগুলি আছে। আমরা এখন এটা ঘুরে দেখবো। যে ওদিকে দেখেন অনেক বড় এরিয়া জুড়ে এখানে হিস্টোরি আছে এটার। সো এটা পজ করে আপনারা পড়ে নিতে পারেন। আর এটা হচ্ছে একটা ম্যাপ দেওয়া আছে এই কমপ্লেক্সে। এখানে খুবই সুন্দর একটি পাথরের তৈরি ভাস্কর্য রাখা আছে। এটি এতটাই সুন্দর ছিল যে আমি চলতি পথে থেমে গেলাম এবং ভালো করে দেখার জন্য এর কাছে চলে আসলাম। আপনাদেরকেও ক্লোজ শট নিয়ে দেখানোর চেষ্টা করছি। দেখুন কত সূক্ষ্ম এবং সুন্দর কনসেপ্ট নিয়ে এটি তৈরি করা হয়েছে। এখানে দেখা যাচ্ছে যে কয়েকজন মহিলা দাঁড়িয়ে কোনো একটি প্রাণীর গলা টিপে ধরে আছে। প্রাণীটির এক্সপ্রেশনে অন্তত সেটাই মনে হচ্ছে, যদিও আমি এই ভাস্কর্য সম্পর্কে বিস্তারিত কিছু জানতে পারিনি। ভিতরে প্রবেশ করার পরই চোখে প্রশান্তি এনে দেওয়ার মতন রাজকীয় সৌন্দর্য আপনার সামনে হাজির হবে। আপনার মনকে এমনভাবে ভরিয়ে দেবে যে আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন যেটি একটি রয়্যাল প্যালেস। বিশাল একটি পুলের এক প্রান্তে সেই বিখ্যাত সেহেলে সাতুন প্যালেসটি। পুলের দুই প্রান্ত সহ এই বিখ্যাত প্যালেসের চারদিকে পাথর দিয়ে সুন্দর করে বাধাই করা আছে। আর এর চারদিকটা ঘিরে বিশাল একটি এরিয়া জুড়ে তৈরি করা আছে এ ধরনের রাজকীয় গার্ডেন, যেখানে দুর্লভ প্রজাতির অনেক গাছপালা রয়েছে। বিভিন্ন ভ্যারাইটির ফুলের মন মাতানো ঘ্রাণ, পাখিদের কিচিরমিচির ডাক, আর বসন্তের এই সময়টায় কিছুটা হিমশীতল বাতাস, সবকিছু মিলিয়ে আপনাকে একটি স্বর্গীয় অনুভূতি দিবে। দেখেন এই ফুলগুলোর যে অনেক একটা স্মেল আসতেছে।
খুবই মানে কড়া একটা স্মেল, লাইক আমাদের দেশে পারফিউম পাওয়া যায় এই ধরনের স্মেলের। উই টেস্ট ইট। Like honey, yes. Yeah. But not honey. ফুল থেকে তো এত ফুল যাদের দেশে, সেখানে এত পারফিউম, এত সুগন্ধি হবে এটাই স্বাভাবিক। বিশেষ করে কাশান, আমার মাথায় আজীবন ওই কাশানের গোলাপ গার্ডেন প্লাস হচ্ছে গোলাপ জল উৎপাদনের যে ফ্যাক্টরি অথেন্টিক ওয়েতে ওরা ঘরোয়াভাবে যেটা বানায়, মানে এটা আমার কাছে খুবই ভালো লাগছে। সেহলা সাতুন প্যালেস, এটার স্পেশালিটি হচ্ছে যে সামনে সুইমিং পুলের মতন বা পানি যে আছে চৌবাচ্চা, এখানে হচ্ছে একটা সময় এই মানে যে আপনারা যে বড় যে বিমগুলি দেখতে পাচ্ছেন আর কি, তো এই পিলারগুলির ছায়া এবং এই পুরো স্ট্রাকচারটার একটা রিফ্লেক্ট পানির ভিতরে পড়ে। আপনারা এটা গুগলে চেক করে নিতে পারবেন। তো এটা খুবই সুন্দর দেখায় তখন আর কি। আর পুরো এরিয়াটাই আপনাদের দেখাচ্ছি। এখন অনেক রোদ, অনেক। যদি এটা বিকেলে আসতাম বা সন্ধ্যার দিকে আরও ভালো লাগতো, এখানে চমৎকার লাইটিং হয় তখন। তো যেহেতু একটা জায়গায় সন্ধ্যা পর্যন্ত স্টে করলে অন্য জায়গায় যাওয়া যাবে না, তো এখন ওদিকটায় ঘুরে দেখবো। আমি এখন চলে এসেছি সেলে সাতুন প্যালেসের একদম কাছাকাছি। সেলে সাতুন শব্দের অর্থ হচ্ছে 40টি স্তম্ভের প্রাসাদ। আপনারা সেই সেতুন বা স্তম্ভগুলি দেখতে পাচ্ছেন, তবে প্রকৃতপক্ষে এর সংখ্যা হচ্ছে কিন্তু 20টি। মজার ব্যাপার হচ্ছে সামনে যে বিশাল একটি পুল আছে, সেখানে এই 20টি স্তম্ভের প্রতিবিম্ব 40টি স্তম্ভের বিভ্রম সৃষ্টি করে, যা থেকে এই প্রাসাদটির এ ধরনের নামকরণ করা হয়েছে। এই সেলে সাতুন প্রাসাদটি হচ্ছে ইরানের ইস্পাহানের কেন্দ্রস্থলে অবস্থিত একটি চমৎকার সপ্তদশ শতাব্দীর প্যাভিলিয়ন ও বাগান, যা তার সাফাভিদ যুগের স্থাপত্য, প্রাণবন্ত ফ্রেস্কো পেইন্টিং এবং এই প্রতিবিম্বিত জলাশয়ের জন্য বিখ্যাত। আমি এখন এমন একটা সময় এখানে এসেছি যখন সে ধরনের প্রতিবিম্ব এই জলাশয়ে দেখা যাবে না। সন্ধ্যার পরে যখন সুন্দর লাইটিং হয়, সেই লাইটিং এর সময় কিংবা আর্লি মর্নিং এ মূলত সানলাইটের উপর ডিপেন্ড করে সে ধরনের প্রতিবিম্ব এখানে দেখা যায়। সেলে সাতুন প্যালেসের প্রবেশ পথে দুটি বোর্ড দেখে আবার আমি এখানটা চলে আসলাম। একটি বোর্ডে দেখতে পাচ্ছি সেলে সাতুন প্যালেস সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন রাখা আছে, পাশের আরেকটি বোর্ডে হচ্ছে এই পুরো জায়গার ম্যাপ রাখা আছে। তো এতে করে যারা আমার মতন একদম মানে প্রথমবার এখানে এসেছি, নতুন ট্যুরিস্ট কিংবা যাদের এই জায়গা সম্পর্কে আগে কোনো ধারণাই ছিল না, তারা এই বোর্ড দেখে মোটামুটি এই প্যালেস সম্পর্কে ধারণা পেয়ে যাবেন। আমি এখন এই সেলে সাতুন প্যালেসের ভিতরে প্রবেশ করতে যাচ্ছি। কিছুটা এক্সাইটেড এখন, কারণ এত সুন্দর, বিখ্যাত এবং নান্দনিক একটি রাজকীয় প্যালেস আমি এখন দেখছি, যা অনেক ঐতিহাসিক ঘটনা এবং রাজকীয় ইভেন্টের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এখানে প্রথমেই দেখতে পাচ্ছি সুউচ্চ সিলিংযুক্ত বিশাল একটি দরবার হল, এরপরে দেখা যাচ্ছে ওই যে মিরর হল, তারপরে হচ্ছে এই প্যালেসের একদম মূল অংশ, যা বর্তমানে একটি মিউজিয়াম, যেখানে অনেক দুর্লভ পেন্টিং রাখা আছে। পুরো সেলে সাতুন প্যালেসটাই হচ্ছে একদম শৈল্পিকভাবে সাজানো, যেখানে রয়েছে মিরর ওয়ার্ক, ফ্রেস্কো পেইন্টিং, সুন্দর কাঠের কাজ আপনারা দেখতে পাচ্ছেন। পর্যায়ক্রমে আমি প্রত্যেকটা অংশই ঘুরে দেখবো, আপনাদেরকে দেখাবো, আর সেই সাথে এই সেলে সাতুন প্যালেস সম্পর্কে কিছু ইনফরমেশনও শেয়ার করব। সতেরোশো শতকে সাফাভিদ সাম্রাজ্যের সময় রাজকীয় অভ্যর্থনা ও বিনোদনের জন্য শাহ আব্বাস প্রথমের আদেশে এর নির্মাণ কাজ শুরু হয় এবং শাহ আব্বাস দ্বিতীয়র আমলে এর নির্মাণ কাজ সম্পন্ন হয়। এটি শুধু একটি প্রাসাদ নয়, এখানে রাজকীয় অনুষ্ঠান হতো, বিদেশি রাষ্ট্রদূতদের অভ্যর্থনা করা হতো এবং বড় বড় উৎসব উদযাপন করা হতো। মানে এটি ছিল এক ধরনের রয়্যাল রিসেপশন প্যালেস। এর আগের ব্লগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম সিউসাপোল ব্রিজ, যে ব্রিজটি নদীর দুপাশের ইস্পাহান শহরকে সংযুক্ত করেছে। সিউসাপোল ব্রিজের পরে শুরু হয়েছে রাজকীয় স্ট্রিট আব্বাসিয়া, যার একপাশেই রয়েছে এই রয়্যাল প্যালেস সেলে সাতুন। আরেকটু সামনে গেলেই হচ্ছে সেই বিখ্যাত নকশেজাহান স্কোয়ার। সেই সময় যেসব শাসকগণ পর্যায়ক্রমে ইস্পাহান তথা ইরানকে শাসন করেছে, তারা শুধু একটা দুইটা রাজকীয় ভবন বা রোড কিংবা স্থাপনা নির্মাণ করেই ক্ষান্ত হননি, পুরো ইস্পাহান শহরটাকেই রাজকীয় সৌন্দর্য দিয়ে সাজিয়েছেন। আর এই কারণেই হয়তো বলা হয় যে
সারা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আছে এই এক ইস্পাহানে। আমি এখন মিরর হলে যাচ্ছি, যেখানে দেওয়াল এবং সিলিংয়ে মিরর ওয়ার্ক সহ আরো সুন্দর করে সাজানো আছে। ইরানের রয়্যাল প্যালেস এবং ধনী ফ্যামিলিগুলির যত পার্সিয়ান ট্র্যাডিশনাল হাউস দেখেছি, সব জায়গায় আমি এই মিরর ওয়ার্ক কমন দেখতে পেয়েছি। তো এটা হচ্ছে পার্সিয়ান স্থাপত্য শিল্পের অন্যতম একটি বৈশিষ্ট্য। আপনারা এখন দেখতে পাচ্ছেন মিরর হলের সিলিং, আর এটাকে বলে গোল্ডেন মুকারনাস ফল্টিং। আমার কাছে এই মিরর হলটা অনেকটা সিনেমেটিক লেগেছে, কারণ হচ্ছে এখানটা এমনভাবে সাজানো হয়েছে, দেখলে যেন মনে হবে জাদুর মহল বা এই টাইপের কিছু। মিরর হল দেখে এখন চলে এসেছি সেলেস হাতুন প্যালেসের একদম মূল অংশে, যা বর্তমানে একটি মিউজিয়াম হিসেবে ব্যবহৃত হচ্ছে। প্রাসাদের মূল অংশের ভিতরে এসে দেখতে পাচ্ছি এখানটাই হচ্ছে আসল ম্যাজিক। এখানের দেওয়াল এবং সিলিং সবকিছু একদম ফ্রেস্কো পেন্টিং দিয়ে সাজানো আছে। এত শৈল্পিক সৌন্দর্য, এত নান্দনিকতা, মানে আসলে এটা চিন্তা করা যায় না বাহির থেকে যে ভিতরটা এত সুন্দর। এই যে ফ্রেস্কো পেন্টিংগুলি দেখতে পাচ্ছেন, এর ভিতরে আছে যুদ্ধের দৃশ্য, রাজাদের ভোজন সভা, বিদেশি অতিথিদের আগমন। এই ফ্রেস্কো পেন্টিংগুলি হচ্ছে 1600 সালের দিককার এবং পার্সিয়ান আর্টের অন্যতম সেরা উদাহরণ। প্রতিটি ছবির পিছনেই এক একটা গল্প আছে। পুরো মিউজিয়ামটা আমি ঘুরে দেখছি আর অবাক হচ্ছি। পার্সিয়ান চিত্রকলা যে এতটা সমৃদ্ধ, ওদের সাহিত্যই শুধু পৃথিবীর দরবারে শ্রেষ্ঠ নয়, ওদের শিল্পকলাও হচ্ছে পৃথিবীর ভিতরে অন্যতম শ্রেষ্ঠত্বের দাবিদার। আপনাদের হয়তো রিয়েল সিনারিওটা আমি দেখাতে পারছি না, ক্যামেরা রেজুলেশন কিংবা এই হলের ভিতরে কিছুটা ডার্ক আছে। আপনারা কাছ থেকে দেখলে হয়তো সেটা বুঝতে পারতেন যে কতটা সুন্দর এবং কতটা গর্জিয়াস। এখানের ফ্রেস্কো পেন্টিংয়ে, বিভিন্ন চিত্রকলায় বিখ্যাত ব্যক্তিবর্গ, তাদের মধ্যকার সাক্ষাতের ঘটনা, তাদের ভোজ সভা, বিভিন্ন রাজকীয় অনুষ্ঠান এবং যুদ্ধের চিত্র অঙ্কিত আছে। যেমন উল্লেখ করা যেতে পারে শাহ তাহমাম প্রথম আনুমানিক 1647 সালে অঙ্কিত হয়েছিল এই পেন্টিংটি। 19 শতকের চালদিরানের যুদ্ধের ফ্রেস্কো পেন্টিং আছে এখানে। প্রথম ইসমাইল এবং সাহেবানি খানের মধ্যে যে মার্বেল যুদ্ধ হয় 1510 সালে, তার চিত্র আছে। বিখ্যাত কিছু ব্যক্তিবর্গের সাক্ষাৎকারের চিত্র এখানে অঙ্কিত হয়েছে, যেমন তাহমাম প্রথম এবং হুমায়ুনের সাক্ষাৎকার, গ্রেট আব্বাস এবং ওয়ালি মোহাম্মদ খানের সাক্ষাৎকার, দ্বিতীয় আব্বাস এবং নাদের মোহাম্মদ খানের সাক্ষাৎকারের উল্লেখযোগ্য পেন্টিং এখানে দেখতে পাবেন। আমি 2025-এ বসন্তে ইরানে ভ্রমণে যাই। ওখান থেকে ফিরে আসার 1 মাস যেদিন, ওদিন শুনতে পারলাম যে ইরানে হঠাৎ করে ইসরায়েল এবং আমেরিকা আক্রমণ করেছে। এরপরে কিছুদিন যুদ্ধ চললো, তারপরে মাঝখানে একটা বিরতি ছিল, পুনরায় 2026-এ আবার আক্রমণ করে। তো সেই সময় এই সেলেস হাতুন প্যালেসটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তো এটা শোনার পরে আমার খুবই খারাপ লাগছিল। পরবর্তীতে জানতে পারলাম যে পুরোটা নয়, কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে যা মেরামতযোগ্য। বর্তমানে ইরানের সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সাথে ইস্পাহান আর্ট ইউনিভার্সিটি সহ আরও কিছু সংস্থা মিলে ক্ষতিগ্রস্ত অংশগুলি মেরামতের কাজ করছেন। সেলেস হাতুন প্যালেসের ভিতরে ঘুরে দেখা শেষ করে বাইরে এসে এখানের গার্ডেনের বেঞ্চে বেশ কিছুক্ষণ বসেছিলাম। এটি শুধু একটি প্রাসাদ নয়, এটি একটি সম্পূর্ণ পার্সিয়ান গার্ডেন, যা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পেয়েছে। এখানে আপনি দেখতে পারবেন গাছপালা, পানি প্রবাহ এবং প্রকৃতির সাথে স্থাপত্যের অসাধারণ সমন্বয়। পার্সিয়ানদের কাছে এ ধরনের গার্ডেনের মানে হচ্ছে স্বর্গের প্রতিচ্ছবি। তো আমি এখন
বের হয়ে যাচ্ছে এখান থেকে। এখন হচ্ছে আর্মানিয়ান একটা গির্জা আছে, এখান থেকে বেশ কিছু দূরে এসে আমাকে ট্যাক্সি অথবা বাসে যেতে হবে। তো বাসে গেলে আমি ওই খুব একটা সুবিধা করতে পারবো না, ট্যাক্সি ভাড়া করব, ও জাস্ট আমাকে জায়গা মতন পৌঁছে দেবে। এখন মানুষ কিছুটা কমে গেছে, ম্যাক্সিমাম দর্শনার্থী বের হয়ে গেছে, তারপরে কিছু কিছু আসছে আর কি, একদম মধ্য দুপুর এখানটায়। অনেক সুন্দর জায়গা, এটা বিকালে অন্য আর এক রকম সুন্দর দেখায়, দুপুরে একরকম, রাতে একরকম, এক একটা সময় এক এক ধরনের একটা সৌন্দর্য নিয়ে হাজির হয়। আবার কবে আসবো ইরানে জানি না, তাই আবার দেখে নিচ্ছি যাওয়ার আগে। এখন বের হতে হবে, লাঞ্চ করব একটু পরে, ক্ষুধা লাগেনি, যদিও লাঞ্চ টাইম হয়ে গেছে অনেক আগে, কারণ হোটেল থেকে বেরোনোর আগে অনেক নাস্তা করেছি আজকে। আজ এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসবো আগামী পর্বে ইস্পাহানের আরো সুন্দর গল্প, ইতিহাস আর ভ্রমণের নতুন অভিজ্ঞতা নিয়ে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, হ্যাপি ট্রাভেলিং।